তো এইভাবে শুরুটা, এখন আমি আর লেন্দি করছি না, আমি শুধু আমাদের স্পিকারদের সাথে একটু পরিচিত হইব, সবাই এখন আসেননি, টাইম অনুযায়ী আলোচনা করব। ফার্স্ট স্পিকার আছে আমাদের ইশফাক। ইশফাক স্ট্যানফোর্ডে করছে, থার্ড ইয়ারে মেডিকেল এন্ড কম্পিটিশনাল সায়েন্সের উপর করছে। সেকেন্ডে আসবেন আমাদের ডক্টর কাজী রহমান। উনি এখন পজিটিভ ফেলো হিসেবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আছেন। মানে আমরা দুইজন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট দিয়ে আমরা শুরু করছি। আর আরেকটা কথা বলি, আমরা এই পর্যন্ত যতগুলো সেমিনার করেছি, আমাদের একসাথে এতজন স্কলার কখনো পাই একজন একজন একজন। তো এটা একসাথে 6 জন, আমাদের 7 জন হওয়ার কথা। একজনের আগামীকাল সকালে ফ্লাইট উত্তরা থেকে, ওর মা বলছে যে না আজকে যেও না, যে কোনো রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে মানে বলা তো যায় না, মায়ের মন তাই আসতে দেয় ওকে। ও অনেক এক্সকিউজ মানে অনেক সরি বলেছে। তো আমরা শুরু করে দিয়েছি, আমাদের আজকে স্পিকার 6 জন। তো ফার্স্ট এসপাক শুরু করবে, ওইখান থেকে ওর যে পার্টটা বলে দিল এক্সপ্লেইন করবে। এরপর আমরা কোশ্চেন এন্ড অ্যানসার সেশন নিব ওর কাছ থেকে। ওর কাছে যে কোয়েরিগুলো আছে ওর জন্য আমরা কিছুক্ষণ সময় দিব আপনাদেরকে, 10 থেকে 12 মিনিট। এরপর একটা ব্রেক 20 মিনিট লাঞ্চ। এরপরে আপনারা সেকেন্ড স্পিকার শুরু করবেন, এভাবে চলবে, আর কথা হবে। তো চলে আসুন ঈশ্বর। আমি ইশফাক। আমি স্কুল কলেজ করেছি সবকিছু ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল আর কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তারপরে আমি এইচএসসি দিয়ে বাইরে অ্যাপ্লাই করেছি, আমেরিকা আর কানাডা অ্যাপ্লাই করেছিলাম, আর সিঙ্গাপুরে অ্যাপ্লাই করেছিলাম। পরে আমেরিকায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছি, এখন আমি থার্ড ইয়ারে পড়ছি ওখানে। থার্ড ইয়ার মাত্র শুরু হলো, এক সেমিস্টার শেষ হলো। আর আমি ম্যাথ আর কম্পিউটেশনাল সায়েন্স এই দুইটা একসাথে পড়ছি। আমার আর স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স এগুলোতেও টুকটাক আগ্রহ আছে। তো এটা আমার মানে জাস্ট পরিচয় দিলাম। আর আমি আজকে আলাপ করব মূলত বাহিরে আন্ডারগ্রাজুয়েট লেভেলে কিভাবে অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করতে হলে কি কি প্রস্তুতি নিতে হবে, কখন থেকে প্রস্তুতি নিতে হবে, আর কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, ওরা বেশি গুরুত্ব দিয়ে দেখে। আর আরো আমাদের মধ্যে অনেক মানে মিসকনসেপশন আছে, কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ বা এরকম অনেক বিষয়। আমি ওইসব বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমাকে মানে যে কোনো সময় থামিয়ে কোশ্চেন করলে মানে আমার মনে হয় ভালো হবে। মানে শেষের জন্য ওয়েট করা দরকার নাই, মানে যে কোনো বিষয় যে কোনো কিছু আলাপের সময় যদি মাঝপথে আপনাদের কারোর মনে যদি কোশ্চেন আসে, তাহলে হাত উঠে তারপরে আমি কোশ্চেন আনসার দিতে পারবো। আমি শুরু করছি। তো প্রথমে ব্যাপার হলো যে কেন আমরা বাংলাদেশ বা আন্ডারগ্রেডে বাইরে অ্যাপ্লাই করতে বা বাইরে পড়ার কথা ভাববো। তো এখন আমিও এইচএসসি দেওয়ার পর্যন্ত মোটামুটি বাংলাদেশেই পড়ার কথাই ভেবেছি, কিন্তু মানে আমি ম্যাথ অলিম্পিয়াডে ছিলাম, ম্যাথ অলিম্পিয়াড করতাম, তো এই জন্য অনেক তাড়াহুড়া করে ভিশন নিয়ে এই করেছি। কিন্তু মানে এখন আমি ওখানে যেহেতু পড়ি এখন, আর আমার অনেক ফ্রেন্ড বাংলাদেশে পড়ে, আমি কি কি মানে ভালো ভালো সাইট আছে, অনেক ভালো সাইট আছে, ওটা হলো আমি বেসিক্যালি এই কয়েকটা পয়েন্টে অবশ্যই ওখানে পড়াশোনার মানটা অনেক উন্নত। আচ্ছা, পড়াশোনার মান অনেক ভালো এই সেন্সে যে ওখানে পলিটিক্স বা এরকম অনেক সমস্যা নেই। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে এরকম অনেক পড়াশোনার বাইরে সমস্যার কারণে অনেক কিছু পড়াশোনাতে হ্যাম্পার হয়, আর ওখানে পড়াশোনার অনেক অর্গানাইজ। তো এই জন্য আমার মনে হয় এটা একটা বড় কারণ। আর আরেকটা বড় কারণ হচ্ছে ওখানে আন্ডারগ্রাজুয়েট থেকেই রিসার্চে সরাসরি অংশ নেওয়া যায়। যেরকম ওখানে সামার আছে, সামারে 3 মাসের মতো সময় আছে, এবং ওখানে সবাই প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিজস্ব রিসার্চ প্রোগ্রাম থাকে। যেরকম 30 জন প্রত্যেকটা ডিপার্টমেন্টে 30 জনকে হয়তো পুরো সামারে হয়তো রাখবে, এক একটা প্রফেসরকে অ্যাসাইন করবে বা পোস্টডক কে সাথে অ্যাসাইন করবে, এবং তারা কোনো একটা প্রজেক্টের উপর কাজ করবে। আর রিসার্চ মানে এই না যে তারা মানে কিছু আবিষ্কার করে ফেলবে, রিসার্চ মানে হলো মানে পোস্টডক প্রফেসরের বিশাল একটা রিসার্চ প্রজেক্টে একটা ছোট পার্ট নিয়ে তারা কাজ করবে। এবং রিসার্চ বলতে আসলে আন্ডারগ্রেড লেভেলে এটাই বোঝায়। আর আন্ডারগ্রেড লেভেলে
কেউ কিছু আবিষ্কার করে ফেলবে এটা এক্সপেক্ট করে না আসলে। তো মানে বাইরে অ্যাপ্লাই করার সময় অনেকে দেখে হায়ার স্টাডি অ্যাপ্রোচে জিজ্ঞেস করে লিখে যে পেপার কতখানি ইম্পর্টেন্ট, রিসার্চ কতখানি ইম্পর্টেন্ট। আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা দেখেছি আমার ফ্রেন্ডদের বা যারা সিনিয়র অলরেডি পিএইচডি তে অ্যাপ্লাই করে চান্স পেয়েছে তাদের ক্ষেত্রে দেখেছি তারা তাদের প্রফেসর বা পরিচালকের আন্ডারে একটা ছোট ছোট প্রবলেমে মানে বড় বড় প্রবলেমে ছোট ছোট পার্ট নিয়ে কাজ করে এবং ওটাই তাদের রিসার্চ এক্সপেরিয়েন্স। তারা আন্ডারগ্রেডের কাছ থেকে এমন কোনো কিছু এক্সপেক্ট করে না যে বিশাল বড় কিছু আবিষ্কার করে ফেলবে 4 বছরের মধ্যে। তো এটা একটা ব্যাপার যেটা সাইড টক ছিল। যাই হোক, আর আরেকটা বড় লাভ হলো যে ওখানে যেহেতু অনেক দেশের এবং আমেরিকা বিশাল নিজেই একটা বিশাল দেশ, তো আমেরিকা এক একটা এলাকার মানুষ এক এক রকম, তো অনেক রকমের কালচারের উপর এক্সপোজার হয় এবং ক্লাসের বাইরে থেকেই আসলে অনেক বেশি শেখা যায়। ক্লাসের চাইতে ক্লাসের বাইরে থেকে শেখা জিনিসের পরিমাণ অনেক বেশি। আরেকটা লাভ হচ্ছে ওখানকার এডুকেশনটা হলিস্টিক প্রসেস। তো এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে আমি যদি ম্যাথ করি, আমি ম্যাথের বাইরেও আমার অন্য হিউম্যানিটি বা অন্য সোশ্যাল সায়েন্স এসব বিষয়ে কিছু একটা নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা করতে হবে। এটা বাংলাদেশেও আছে, একটা দুইটা কোর্স করতে হয়, কিন্তু ওখানে মানে ব্যাপারটা আরো পরিমাণে বেশি এবং ওটা আমি ম্যাথ পড়লেও ম্যাথের সাথে হিউম্যানিটি কি সম্পর্ক, বা আমি ইঞ্জিনিয়ারিং পড়লে ওটার সাথে হিউম্যানিটি বা ইকোনমিক্সের কি সম্পর্ক, এগুলো মানে কোর্সের মাধ্যমে বা এমন ভাবে পড়ানো হয় যে কারিকুলামে এগুলো থাকে। তো আমি ইঞ্জিনিয়ার হলেও আমি অন্য বাকি অনেক বিষয়ে হয়তো আইডিয়া নিয়ে বের হবো, এটা একটা ব্যাপার। আর আরেকটা বড় সুবিধা বাংলাদেশের সাথে তুলনা করলে যে ওখানে 4 বছর 4 বছরেই শেষ হয়, এটা 4 বছর 6 বছরে শেষ হয় না। তো এই আর কি, এটা হলো কয়েকটা মানে লাভ আর কি বাইরে আন্ডারগ্রেড করে। আচ্ছা, কোনো কোশ্চেন? এখন আমার পরিচিতদের মধ্যে মানে বাংলাদেশ থেকে কই কই অ্যাপ্লাই করেছে আন্ডারগ্রেডে, আমি মূলত দেখছি ইউএসএ তে অনেক অ্যাপ্লাই করে, কানাডাতে অ্যাপ্লাই করে, সিঙ্গাপুরে অ্যাপ্লাই করেছে, জাপানে মনগোশু স্কলারশিপ নিয়ে অনেক আন্ডারগ্রেড করতে যায়, অস্ট্রেলিয়াতে যায়। এখন ফান্ডের ব্যাপার আছে, ফান্ডের ব্যাপারে ইউএসএ তে মোটামুটি সব বড় ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে চান্স পেলে ধরে নিলাম যে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবো তাদের একটা বড় অংশ আসলে বছরে $60,000 পে, আচ্ছা $60,000 পে করার মতো বিদ্যমান না। তো এরকম ক্ষেত্রে তারা ফুল স্কলারশিপ দিবে, এরকম এটা মোটামুটি গ্যারান্টেড। ফুল স্কলারশিপ না দিলেও 95 থেকে 96% এরকম স্কলারশিপ দিবে। এটা ইউএস এর মোটামুটি সব বড় ইউনিভার্সিটি এবং মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটির ক্ষেত্রে সত্য। ছোট ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে ব্যাপার হলো তাদের মানে ফান্ডের পরিমাণ কম, এজন্য হয়তো বেশি স্কলারশিপ থাকে না, কিন্তু থাকে, এগুলা মানে খুলে নিতে হবে। কিন্তু মোটামুটি বড় টপ 20টা ইউনিভার্সিটি সবগুলাই খুব মানে মোটামুটি ফুল স্কলারশিপ দিয়ে চান্স দিবে, এরকম ব্যাপার। আর ওখানে স্কলারশিপ দেওয়ার সিস্টেমটা হলো যে স্কলারশিপ দিবে, স্কলারশিপ এক্সাক্ট ওয়ার্ডটা হচ্ছে ফিনান্সিয়াল এইড। ফিনান্সিয়াল এইড মানে কি, যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবে এবং ওটা দেখে তারা ঠিক করবে যে হ্যাঁ এই ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম, এই ছেলে যদি এই ইউনিভার্সিটিতে পড়তে চায় $60,000 এর মধ্যে এই ছেলেটা কতটুকু পে করতে পারবে বা কতটুকু এফোর্ড করতে পারবে ওর ফ্যামিলি। তো এরকম করে দেখা যায় যে মানে আমার পরিচিত যারা ফ্রেন্ডরা গিয়েছে তারা মোটামুটি ফুল স্কলারশিপ পায়। আমরা হয়তো এখানে কোনো মানে বড় পলিটিশিয়ান বা বিত্তবানের ছেলে মেয়ের জন্য হয়তো। কানাডাতে একটা সমস্যা হলো যে কানাডাতে আন্ডারগ্রেড লেভেলের স্কলারশিপ খুবই লিমিটেড। তারা মানে কাগজে কলমে বলে যে তারা স্কলারশিপ বা কিছুটা ফিনান্সিয়াল এড দিচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে তারা এবার এরকম স্কলারশিপটা অনেকটা এরকম $60,000 এর মধ্যে তারা বলছে যে হ্যাঁ আমরা $10,000 বা $15,000 ওয়েট করলাম। তো $40,000 বা $45,000 স্টিল মানে আমাদের জন্য অনেক বেশি। তো এদিক দিয়ে এটা একটা সমস্যা, কিন্তু কেউ যদি অ্যাফোর্ড করতে পারে, অনেকে আমার পরিচিত অনেকেই কানাডাতে আন্ডারগ্রেড করছে, তো সেই ক্ষেত্রে কানাডা একটা ভালো অপশন হতে পারে। সিঙ্গাপুর ক্ষেত্রে আমি যেটা জানি, সিঙ্গাপুরে বন্ড সিস্টেম আছে। বন্ড সিস্টেমটা কি? বন্ড সিস্টেমটা হলো যে আমি ভর্তির সময় একটা বন্ড সাইন করব এবং এটা শর্তটা হলো আমার পড়াশোনা করার সময় আমাকে টিউশন ফি বা অন্য কোনো খরচ দিতে হবে না, তারা যাবতীয় খরচ দিবে। ক্যাম্পাস জব করে হয়তো অন্য এক্সট্রা হাত খরচ বা এগুলো
জোগাড় করা হবে। কিন্তু শর্তটা হলো আমি পাস করার পর একটা নির্দিষ্ট সংখ্যক বছর সিঙ্গাপুরে কাজ করতে হবে বা সিঙ্গাপুরের কোন কোম্পানিতে কাজ করতে হবে। এটা হলো সিঙ্গাপুরে যদি কেউ মানে বিনা পয়সায় বা এরকম ফান্ড সহ যদি পড়ার কথা বলা হয় তাহলে মিনিংটা এরকম হবে, মানে ওদের বন্ড সিস্টেম, ওরা একবারে স্কলারশিপ বা ফিনান্সিয়াল এইড দেয় না, এটা একটা সমস্যা। কিন্তু কেউ যদি সিঙ্গাপুরে মানে পড়াশোনা শেষ করার পর 4-5 বছর চাকরি করতে আপত্তি না থাকে, সিঙ্গাপুর অনেক সুন্দর দেশ, তো সেক্ষেত্রে সিঙ্গাপুর ভালো অপশন হতে পারে। আর জাপানেও অনেকে যায়, আমার মনে হয় জাপানের ব্যাপারে এখানে অনেকেই জানে হয়তো। জাপানে মনবুসু স্কলারশিপ আছে, পিএইচডি এর মতো এখানে আন্ডারগ্রেডেও যায়। আমার পরিচিত বেশ কয়েকজন আছে যারা ইউনিভার্সিটি অফ টোকিও, ওসাকা ইউনিভার্সিটি, এরকম কিয়োটো ইউনিভার্সিটি এরকম জায়গায় আন্ডারগ্রেড করেছে। আর অস্ট্রেলিয়া সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি দেখেছি অস্ট্রেলিয়াতে অনেক বাংলাদেশি আন্ডারগ্রেড করতে চায়, কিন্তু আমি এই ব্যাপারে কিছু বলছি না, জানি না প্রসেসটা সম্পর্কে। আর আমি আজকে মেইনলি বলবো ইউএসএ অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট। আর কানাডা ইউএসএ অ্যাপ্লিকেশন প্রসেস মোটামুটি একই, কিন্তু কানাডাতে আমার ব্যক্তিগত মানে মতামত হলো কানাডাতে চান্স পাওয়া ইজিয়ার, যেহেতু কানাডাতে স্কলারশিপের ব্যাপারটা ওরকম না। কারণ ইউএসএ তে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কলারশিপ চাবে আমার ধারণা, বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে। কিন্তু কানাডা যেহেতু স্কলারশিপ দেয় না বেশি, তো যারা অ্যাপ্লাই করে তারা নিজের টাকা দিয়ে পড়বে এরকম বলেই নেয়, এবং তাদের ইউনিভার্সিটি ভর্তি প্রসেস এমন যে মানে চান্স পাওয়াটা ইজিয়ার আমার কাছে মনে হয়েছে। যাই হোক, কখন অ্যাপ্লাই করার ব্যাপারটা আসে। আমি অ্যাপ্লাই করেছি আমি যখন এইচএসসি দিয়েছি, এইচএসসি কখন, যাই হোক এইচএসসি রেজাল্ট হওয়ার পরে, মানে এইচএসসি যে বছর দিয়েছি ওই বছরের ডিসেম্বরে অ্যাপ্লাই করেছি। রেজাল্ট দিয়েছিল তারপরের বছরের মার্চের দিকে আর এপ্রিলের শুরুর দিকে। আমার ক্লাস শুরু হয়েছে সেপ্টেম্বরে। নরমালি অগাস্ট বা সেপ্টেম্বরে শুরু হয় ইউএসএ বা কানাডা দুই জায়গাতেই। তার মানে আমি এইচএসসি দেওয়ার পরের বছরে সেপ্টেম্বরে হলো আমার ক্লাস শুরু হয়েছে। কারণ পরে এটাকে গ্যাপ ইয়ার ধরে। এখন গ্যাপ ইয়ার নেওয়াটা ওখানে খারাপ কিছু না, খারাপ কিছু না এই সেন্সে যে ওখানে গ্যাপ ইয়ারে আমেরিকান অনেক ছাত্ররা বা কানাডার ছাত্ররা গ্যাপ ইয়ার নেয়। গ্যাপ ইয়ারে তারা অনেক কিছু করে, হয়তো কোনো সোশ্যাল ওয়ার্ক করলো বা নিজের কোনো প্রজেক্টে কাজ করলো। এজন্য গ্যাপ ইয়ার নেওয়াটা একটা কমন কনসেপ্ট ওখানে, তো এটা কোনো সমস্যা না। কিন্তু কেউ যদি গ্যাপ ইয়ার না নিতে চায়, মানে আমি এইচএসসি যে বছরে দিলাম বা এ লেভেল যে বছর দিলাম, ঠিক ওই বছরে সেপ্টেম্বর বা অগাস্টে ক্লাস করতে চাই, তাহলে তার আগের বছরের ডিসেম্বরে অ্যাপ্লাই করতে হবে। তার মানে আপনারা যদি এইচএসসি বাংলা মিডিয়ামের হন, তাহলে ফার্স্ট ইয়ারে থাকতে সেকেন্ড ইয়ারের সময় যে ডিসেম্বর, ওই টাইমে অ্যাপ্লাই করতে হবে। এটা হলো অ্যাপ্লাই করার টাইম। আর নরমালি সব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেসের ডেডলাইন থাকে ডিসেম্বরের 20 থেকে জানুয়ারির 15-র মধ্যে। এটা মোটামুটি সব ইউনিভার্সিটির ডেডলাইন এরকম। আর কানাডার ডেডলাইন সাধারণত থাকে ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে। তবে মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব ডেডলাইন থাকে, তো ওগুলা সব ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে বের করতে হবে আর কি, কিন্তু ইন জেনারেল ডিসেম্বরে থাকে। আর কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, আরেকটা কমন কোশ্চেন হলো আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে অ্যাপ্লাই করতে পারবো কিনা। এই অ্যানসারটা মানে নিয়ম অনুযায়ী কেউ যদি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে একটা বা দুইটা সেমিস্টার শেষ করে ফেলে, তাহলে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করার নিয়ম নেই। তাদের সেক্ষেত্রে ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করা হলো নিয়ম। তারপরেও আমি অনেককে দেখেছি যারা হয়তো কোথাও ভর্তি হয়েছে, কিন্তু তখন মানে ভর্তি হয়েছে আবার অ্যাপ্লাই করেছে, পরে চান্স পেয়ে একটু এখানকার ভর্তি ক্যান্সেল করে চলে গেছে। সেক্ষেত্রে অত সমস্যা হয় না, মানে এক সেমিস্টার বা দুই সেমিস্টার হলে সমস্যা না। কিন্তু কেউ যদি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার শুরু করে ফেলে,
আর তারপর যদি অ্যাপ্লাই করে এবং ওটা যদি ধরার পরে ভবিষ্যতে, তাহলে এটা মানে একটা ভালো সমস্যা হবে। কারণ তারা বলে দেয় যে মানে অ্যাপ্লিকেশনে অনেস্ট থাকতে হবে এবং এটা তারা বিশ্বাস করে, পরে যদি ধরা পড়া পরে কেউ, তাহলে সেটা মানে সেটা কেউ যদি ডিগ্রি মানে ধরে নিলাম কেউ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছে, তারপরে সে ডিগ্রি নিয়ে চাকরি করছে, এমন সময় হলো প্রমাণ হলো যে সে অ্যাপ্লিকেশন করার সময় একটা ইনফরমেশন হাইড করেছে বা মিথ্যা বলেছে, সেক্ষেত্রে তারা তাদের ডিগ্রিটা কেড়ে নিবে, এরকম মানে করার সিস্টেম। তো এটা একটা রিস্কি প্রসেস। আর ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করা যায়। আমি দেখেছি থার্ড ইয়ারেও অনেকে ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে আমেরিকা ইউনিভার্সিটিগুলোতে আসে। আমেরিকা আবার নিজেদের ইউনিভার্সিটির মধ্যে ট্রান্সফার হয়। কিন্তু এটার সমস্যা হলো যে ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করলে ফিনান্সিয়াল এইড বা স্কলারশিপের পরিমাণ অনেক কমে যায়, অনেক হার্ড হয়ে যায়। আবার কোন কোন ইউনিভার্সিটিতে মানে স্কলারশিপ বা ফিনান্সিয়াল এইড দিবে না, এটা সরাসরি লেখা থাকে। এটা একটা সমস্যা। আর ট্রান্সফার স্টুডেন্ট অনেক কম নেয়, এটা আচ্ছা। আর আরেকটা কমন কথা হলো যে কখন অ্যাপ্লাই করার প্রসেস শুরু করব। আমি অ্যাপ্লাই করার প্রসেস শুরু করেছি আমার এইচএসসি দেওয়ার পরে, কিন্তু এটা আমি জানতাম না বলে। আমার মনে হয় কেউ যদি অ্যাপ্লাই করতে চায়, বিশেষ করে কেউ যদি বাংলা মিডিয়াম এর ব্যাকগ্রাউন্ডের হয়, সেই ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলা কমপ্লিটলি অন্যরকম সিস্টেম, এবং এগুলোর সাথে অভ্যস্ত হওয়ার জন্য আমি বলবো 1 থেকে 1.5 বছর মিনিমাম লাগবে। 2 বছর ধরে মানে প্রিপারেশন নিলে মানে অ্যাট লিস্ট মেন্টালি প্রিপেয়ার হওয়া যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করব ইউএসএ বা কানাডাতে, তাহলে অনেক ভালো হয়। কারণ এসএটি বা টোফেল এগুলা দিতে হবে। আমি এইচএসসি দেওয়ার পরে হঠাৎ কাউকে যদি বলি হ্যাঁ 3 মাসের মধ্যে স্যাট বা টোফেলের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, সেক্ষেত্রে ব্যাপারটা সবার জন্য মানে অনেকের জন্য কঠিন হয়ে যাবে। সেজন্য আমি বলবো যে 2 বছর মানে কলেজে ওঠার পরে মেন্টালি জাস্ট একটা ডিসিশন না যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করব, ট্রাই করতে পারি, আমি মোটামুটি খোঁজ খবর নিতে থাকি যে হ্যাঁ প্রসেসটা কি। 2 বছর এনা, আর 1.5 বছরেও পসিবল এই আর কি। ইউএস অ্যাডমিশন প্রসেস কানাডাতেও মোটামুটি একই, আমি পার্থক্যটা বলছি, কিন্তু আমি আপাতত ইউএস অ্যাডমিশনে ফোকাস করছি। তো ইউএস অ্যাডমিশন প্রসেসে আন্ডারগ্রেড লেভেলে কি কি লাগে? যে কোনো ছাত্রকে স্যাট 1 এবং স্যাট 2 দিতে হয়। স্যাট 1 আর স্যাট 2 অনেকটা জিআরই এর মতোই, জিআরই এর আন্ডারগ্রেড ভার্সন বলা যায়। আর স্যাট 1 এ কি কি থাকে? স্যাট 1 এ 3টা ভাগ। 3টা ভাগ হলো ম্যাথ, নরমাল ম্যাথ যেটাকে বলা যায়, আর ইংলিশ থাকে, ক্রিটিক্যাল রিডিং, আর থাকে রাইটিং পার্ট। 3টা পার্টে 800 করে থাকে, টোটাল হলো 2400। স্যাট 1 এর ক্রিটিক্যাল রিডিং পার্টটার ওয়ার্ড লিস্ট বা সবকিছু মিলে আমি এখনো জিআরই প্রিপারেশন নেই না, কিন্তু আমার ধারণা মোটামুটি একই। মানে ইংলিশ ক্রিটিক্যাল রিডিং পার্টটা একটু হয়তো সিস্টেম আলাদা, কিন্তু ওয়ার্ড বা ইংলিশ স্ট্যান্ডার্ড হিসাব করলে মোর অর লেস সেম। কোশ্চেন স্টাইল হয়তো ডিফারেন্ট হতে পারে। আর স্যাট 1 এর ম্যাথ পার্টটা ইজি ভার্সন। আমার মনে হয় ক্লাস 8 9 এর অঙ্ক পারলেই মানে অ্যানসার পাওয়া যায়। কিন্তু ওটা সমস্যা হলো যে 800 মানে 50 অঙ্ক থাকলে একটা ভুল করলেই ওই স্কোর 800 থেকে 760 বা 740 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মানে ওর 800 পেতে হলে বেশ ভালো মানে এনজয় করতে হবে যে আমার সবগুলো হচ্ছে। রাইটিং পার্টটাতে নরমালি গ্রামাটিক্যাল বা এসে লিখতে হয় একটা, আর গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন থাকে এরকম। আর আচ্ছা, এখন স্যাট 2 ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে চাই 2টা সাবজেক্ট। স্যাট 2 হলো সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরকম বেশ কয়েকটা সাবজেক্ট আছে, কিন্তু বাংলাদেশ থেকে যারা স্যাট 2 দেয় তাদের মধ্যে মানে কমন হলো ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ। এই 3টা সাবজেক্টের যে কোনো 2টা বা 3টা পরীক্ষা দেওয়া। আর অন্য বাহিরে যে আমেরিকা বা অন্য জায়গায় যারা আমাদের দেখেছে, তারা অন্য ইউএস হিস্টোরি বা বায়োলজি এরকম অনেক অন্যান্য অনেক বিষয় আছে, ওগুলা পরীক্ষা দেয়। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষিতে এইচএসসি বা এ লেভেলের ব্যাকগ্রাউন্ড থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ দেওয়াটা অনেক ইজিয়ার। এটাও 800 এর মতো। প্রত্যেকটা ইউনিভার্সিটি 2টা স্যাট 2 সাবজেক্ট টেস্ট দেওয়ার
মানে সাবজেক্ট টেস্টে স্কোর চায়, কিন্তু মানে 3টা দেওয়া অত আহামরি কঠিন কিছু না। আর স্যাট 2 এর ডিফিকাল্টি লেভেল আমি বলবো কেউ যদি এইচএসসির বই খুব ভালো মতো পারে, সবকিছু ভালো মতো বুঝে, তাহলে স্যাট 2 এর প্রিপারেশন 2 মাসের মধ্যে খুব ভালো করে নেওয়া যায় এবং পারফেক্ট স্কোর পাওয়া অত কঠিন কিছু না। 24 তে 24 পাওয়া পসিবল। স্যাট 2 আহামরি কঠিন কিছু না। আচ্ছা, আরেকটা টোফেল। টোফেল নিয়ে আমার ধারণা সবাই মোটামুটি জানে, এটা নিয়ে অনেক আলাপ অলরেডি সব জায়গায় হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, আন্ডারগ্রেডে টোফেল দিতে হয়। ম্যাক্সিমাম আন্ডারগ্রেড ইউনিভার্সিটি টোফেলে মিনিমাম স্কোর চাই 100। আমার কাছে মনে হচ্ছে 100 ক্রস করার পর 100 আর 112-15 মধ্যে তারা তেমন কোনো তফাৎ খুঁজে বের করে না। কিন্তু 100 নিচে পেলে একটু সমস্যা, কারণ যেহেতু মানে সব ওয়েবসাইটে লেখা থাকে যে মিনিমাম স্কোর তারা 100 চায়। আর কিছু কিছু ইউনিভার্সিটি স্পেসিফিক্যালি বলা থাকে যে প্রত্যেকটা পার্টে কত পেতে হবে, তো সেই সব ইউনিভার্সিটির ক্ষেত্রে ওভাবে দেখতে হবে। কিন্তু ইন জেনারেল মানে মাথায় রাখতে হবে যে 100 ক্রস করতে হবে, মানে সেফ সাইডে থাকতে হবে। 100 নিচে থাকলে একটু ঝামেলা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো রিকমেন্ডেশন লেটার লাগবে। রিকমেন্ডেশন লেটার ইউজুয়ালি কলেজের 3টা স্যার বা ম্যাডামের কাছ থেকে নিতে হবে। একটা হলো কাউন্সিলর। কাউন্সিলর বলতে বাংলাদেশের ক্ষেত্রে প্রিন্সিপাল কাউন্সিলরের দায়িত্ব পালন করতে পারে, আর অনেক কলেজে কাউন্সিলর থাকে। আমার কলেজে প্রিন্সিপাল ছিল, তো আমি প্রিন্সিপাল স্যারের রিকমেন্ডেশন লেটার নিয়েছি। আর হলো সায়েন্স বা ম্যাথের একটা রিকমেন্ডেশন লেটার লাগে, আর একটা হলো হিউম্যানিটি টিচারের লাগে। হিউম্যানিটি ইংলিশ বা বাংলা হতে পারে, আর অন্য হিউম্যানিটি টিচার থাকলে ওনাদেরও নিতে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হলো এসে লেখা। অ্যাপ্লিকেশনে পুরো প্রসেসে অনেকগুলা ছোট ছোট বা বড় এসে লিখতে হয়। অনেকটা আমার ধারণা পিএইচডি অ্যাপ্লাই এসওপির সাথে মিল আছে। এটা হয়তো জিজ্ঞেস করবে যে এই ইউনিভার্সিটিতে কেন পড়তে চাও, বা তোমার লাইফে কে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল রোল পালন করেছে, অথবা লাইফে কোনো হার্ডেল ছিল কিনা। এখন কোশ্চেন যাই হোক না কেন, যেভাবে যে টপিকেরই কোশ্চেন হোক না কেন, কোশ্চেনগুলো শেষে মানে একটা কথাই যে ডিফাইন ইয়োরসেলফ। কোশ্চেনগুলোর উত্তর এমন হতে হবে যে আমি আসলে কি, মানে আমি নিজেকে নিয়ে কি ভাবি, এই অ্যানসারটা দিতে হবে। কেউ যদি এই এমন কোশ্চেনে অ্যানসার দেয় যে আমার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট পারসন কে সবচেয়ে বেশি মানে ইনফ্লুয়েন্সিয়াল রোল পালন করেছে, কথার কথা ধরে নিলাম কারো মা বা বোন বা বাবা, এক্সেট্রা মা বা বাবা কি করেছে, কিভাবে আমাকে লালন পালন করেছে, এরকম কথা শোনার জন্য এই এসে না। এই এসেটাতে আমাকে আমার কথাই বলতে হবে, এবং আমার কথা বলতে হবে আমার মা বা বাবার সূত্র ধরে। ঘুরে ফিরে এসেটা পড়ে যেন আমি যে এসেটা লিখেছে তার সম্পর্কে জানি, তার মা বাবা সম্পর্কে তো জানা হবে, কিন্তু মূলত জানতে হবে তার মানে যে লিখেছে সে ব্যাপারটা মানে সহজে হয়তো মাথায় আসবে না। কারণ আমরা সবসময় মানে বাংলাদেশে যেরকম এবার রচনা লিখে অভ্যস্ত, তাতে আমার মা রচনা লিখতে গেলে আমার মা কি করেছে, সকাল থেকে রাত পর্যন্ত কি করে, তার কি কি গুণাবলী, ওরকম লিখে অভ্যস্ত। সেক্ষেত্রে এরকম এসেটা আসলে তারা কি রকম এসে চায়, সেই প্রসেসের ট্রানজিশনটা বেশ চ্যালেঞ্জিং। আমার পার্সোনালি আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, আর আমার যারা ফ্রেন্ডরা বা ছোট ভাইয়েরা অ্যাপ্লাই করেছে পরে তাদেরকেও দেখেছি এই ব্যাপারটা নিয়ে স্ট্রাগল করতে। তো এই জিনিসটা সবচেয়ে ভালো মানে ওভারকাম করার সবচেয়ে ভালো উপায় হয়তো যে অনলাইনে অনেক এক্সাম্পল এসে পাওয়া যায় বা ভালো ভালো বই পাওয়া যায়, ওখান থেকে এসে পড়তে পড়তে হয়তো আইডিয়া আসবে যে আসলে কিরকম এসে তারা চায় বা কিরকম এসে লিখলে সাকসেসফুল অ্যাপ্লিক্যান্ট পাওয়া যায়। কিন্তু মেইন কথা হলো যে এসেটা যাই টপিক হোক না কেন, ঘুরে ফিরে টপিকটা হলো যে ডিফাইন ইয়োরসেলফ। ডিফাইন ইয়োরসেলফ মানে জাস্ট ডিফাইন ইয়োরসেলফ, মানে ফিলোসফিক্যাল কোশ্চেন। এখন স্যাট 1 আর স্যাট 2 সম্পর্কে কিছু কমন কোশ্চেন আছে। যেরকম একটা কমন কোশ্চেন হলো যে স্যাট টেস্ট স্কোর কতখানি ইম্পর্টেন্ট, আর পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে স্যাট 1 বা স্যাট 2 স্কোর কতখানি প্রভাব ফেলে।
এখন সবচেয়ে বড় সমস্যা হলো যে অনেকে ভাবে যে হ্যাঁ আমি যদি স্যাট 1 এ 2400 তে 2300 বা 2400 পাই, স্যাট 2 তে যদি 2400 পাই তাহলে তো আমি চান্স পাবো। ব্যাপারটা তা না। স্ট্যানফোর্ড, হার্ভার্ড বা এমআইটি বা এরকম যে কোনো বড় বড় ইউনিভার্সিটি প্রতি বছর শয়ে শয়ে এরকম পারফেক্ট স্কোর পাওয়া ছেলে মেয়েকে রিজেক্ট করে। একসাথে মানে 2400 পাওয়াকে রিজেক্ট করে, আবার 1900 বা 2000 পাওয়া ছেলে বা মেয়েকে অ্যাডমিট করে। যেটা বলতে চাচ্ছি যে স্যাট 1 বা স্যাট 2 তে খুব ভালো করলে যে চান্স পাবে কেউ, এরকম কোনো কথা নাই। স্যাট 1 বা স্যাট 2 হলো একটা স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। এটাতে তারা জাস্ট টেস্ট করে যে হ্যাঁ মানে স্যাট 1 এর কাজ কি, এই ছেলেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকার একটা ইউনিভার্সিটিতে আসলে ইংলিশে আমেরিকার কোর্স ওয়ার্ক সার্ভাইভ করতে পারবে কিনা। আমেরিকান স্টুডেন্টদেরও হলো এই পরীক্ষা নিতে হয়। তো মানে হ্যাঁ, আর আরেকটা ব্যাপার, স্যাট 1 ইংলিশ টেস্ট না, স্যাট 1 হলো মানে ক্রিটিক্যাল থিংকিং বা একজন কিভাবে মানে কম সময়ের মধ্যে কোনো আইডিয়া নিয়ে কমিউনিকেট করতে পারে, বেসিক্যালি এটা টেস্ট। অনেকে ভাবে যে ইংলিশ মানে স্যাট 1 বা জিআরই এগুলা মানে ইংলিশ টেস্ট বা ওয়ার্ড টেস্ট। খালি আমি পার্সোনালি দেখেছি, আমি প্রথম দিকে ভেবেছিলাম যে মানে ভাবতাম যে স্যাট 1 খালি ওয়ার্ড মুখস্থ করলেই ভালো করা যায়, কিন্তু আমি পরে দেখেছি না, ওয়ার্ড মুখস্থ করলে একটা সার্টেন লেভেলের পর স্কোর বাড়ানো যায় না। ওয়ার্ডের পরে আরো প্র্যাকটিসের ব্যাপার থাকে, আরো অনেক ব্যাপার থাকে। তো এইরকম মেন্টালিটি নিয়ে মানে প্রিপারেশন নিতে হবে। মানে এরকম মেন্টালিটি নেওয়া যাবে না যে হ্যাঁ ব্যারনের 3500টা ওয়ার্ডের লিস্ট আছে, আমি 3500টা ওয়ার্ড হাতে হয়ে গেলাম, আমি স্যাট 1 এ 2400 পাবো। ব্যাপারটা এভাবে কাজ করবে না। তো প্র্যাকটিস করার সময় ওভাবে প্র্যাকটিস করতে হবে। আর যা বললাম স্যাট 1 বা স্যাট 2 তে ফুল মার্কস পাওয়া গ্যারান্টি দেয় না যে আমি ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবো। এটা পুরো অ্যাপ্লিকেশনের জাস্ট একটা পার্ট। আরেকটা কোশ্চেন হলো স্যাট দেওয়ার জন্য কোচিং সেন্টার লাগবে কিনা। আমি বা আমার যারা ফ্রেন্ডরা আছে, আমি ফ্রেন্ড বলতে বাংলা মিডিয়ামের ফ্রেন্ড বলছি, তারা কোচিং না করে ভালো মোটামুটি ভালো স্কোর করেছে এবং তারা ভালো ভালো জায়গায় গেছে। ভালো ভালো জায়গা বলতে আমার ফ্রেন্ডদের মধ্যে আমি যে হার্ভার্ডে চান্স পেয়েছে, প্রিন্সটন চান্স পেয়েছে, কর্নেল, এমআইটি, কলম্বিয়া, তারপরে ক্যালদিকে চান্স পেয়েছে, এরকম জায়গায় তারা কোনো কোচিং পায় নাই। তো যেটা বলতে যাচ্ছে যে কোচিং না করে প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং তারা বাংলা মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামেও না। ইংলিশ মিডিয়ামে হয়তো ইংলিশে অনেক এক্সপোজার থাকে, তো আরো ইজি হতে পারে, কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করলে পসিবল। কিন্তু তাও যদি কেউ যদি কোচিং করলে সুবিধা হবে মনে করে তাহলে করতে পারে। আমি যে জাস্ট বলে রাখছি যে কোচিং না করেও পসিবল, এটা ইম্পসিবল কিছু না। স্যাটের জন্য প্রিপারেশনের বই, নিউজের, আর কিভাবে রেজিস্টার করতে হবে। স্যাটের রেজিস্টারের জন্য কলেজ বোর্ডে নামে একটা ওয়েবসাইট আছে। কলেজ বোর্ড গুগলে সার্চ দিলেই ওয়েবসাইটটা আসবে, ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। এটা অনেকটা টোফেল ইটিএস এর মতো। তো কলেজ বোর্ড মোটামুটি আমেরিকা সব স্যাট, স্যাট 2 আর ওদের আরো অনেক হাই স্কুল লেভেলের পরীক্ষা আছে, হাই স্কুল বা কলেজ লেভেল, ওই সব পরীক্ষা তারা কন্ট্রোল করে। তো ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় স্যাটের স্কোর বা অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়া এগুলো সবকিছু কলেজ বোর্ড থেকেই কন্ট্রোল করে। তো ওখানে অ্যাকাউন্ট থেকেই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো আমি অনেককে দেখেছি যে তারা হয়তো ইউনিভার্সিটিতে অলরেডি এখানে ভর্তি হয়ে গেছে, তারা আমাকে মেসেজ দিয়েছে এবং আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করতে দিয়েছে যে হ্যাঁ আমার এইচএসসি এসএসসি দুটাতেই এ প্লাস বা এ লেভেলে আমার অনেক ভালো রেজাল্ট, আমি স্যাট 1 বা স্যাট 2 তে ভালো করলেই চান্স পাবো কিনা। তো স্যাট 1 এর বা স্যাট 2 এর ক্ষেত্রে যা বলেছিলাম যে স্যাট 1 বা স্যাট 2 এর ভালো গ্যারান্টি দেয় না যে ভালো মানে ভালো জায়গা বা যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে, এটা যেরকম গ্যারান্টি দেয় না এইচএসসি বা এ লেভেলের ভালো রেজাল্ট তো মানে এনশিওর করে না। তাহলে মানে এনশিওর করে এটা কি, যেটা ওরা আমেরিকার ইউনিভার্সিটিগুলো বলে তাদের অ্যাডমিশন প্রসেস হলিস্টিক প্রসেস। হলিস্টিক প্রসেস মানে কি, তারা একটা অ্যাপ্লিকেন্টের সবকিছু ভাবে, সবকিছু দেখে, সবকিছুর মধ্যে কি করে,
একটা ছেলে যদি একদম গ্রাম থেকে পড়ে, সে কথার কথা ধরা হলো সে 4.8 পেয়েছে জিপিএ, আর আরেকটা ছেলে ঢাকায় খুব আরামে বড় হয়েছে, সে জিপিএ 5 পেয়েছে। তো তার রেজাল্ট কাউন্ট করার সময় 4.8 আর 5 এর মধ্যে ওরকম তফাৎ দেখবে না। কোন ক্ষেত্রে 4.8 টাকে বেশি গুরুত্ব দিবে, কারণ সে অনেক স্ট্রাগল করে এসেছে এবং এটা প্রমাণ করে যে সে আরেকটু সুযোগ সুবিধা পেলে অনেক ভালো করবে। তো এটা একটা হলিস্টিক প্রসেসের মানে একটা নমুনা যে তারা আরো অন্য অনেক বিষয় দেখে। আর অন্য কি কি বিষয় দেখতে পারে, কেউ খেলাধুলা ভালো পারলে সেটা দেখে। কারণ হলো আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাথলেট লাগে, তারা অলিম্পিকে খেলোয়াড় পাঠায় বা এসব তাদের নিজেদের মধ্যে খেলাধুলা হয়। তো কেউ যদি খুব ভালো ফুটবল খেলে, কেউ যদি খুব ভালো রানার হয়, ক্রিকেটারও যদি হয়, সেক্ষেত্রে ওটা লিখলে প্লাস পয়েন্ট। তো এরকম অনেক আউটসাইড কালচারাল বা একাডেমিক কোনো কোয়ালিফিকেশন থাকলে ওগুলা তারা কাউন্ট করে, এবং সেক্ষেত্রে এইচএসসি এ লেভেল রেজাল্ট তারা কম দেখে বা খুব ভালো হলেও মানে অতটা গুরুত্ব দেয় না। কারণ কেউ যদি এরকম হয় এ লেভেল এইচএসসি সব ভালো, স্যাট 1 স্যাট 2 খুব ভালো, কিন্তু অন্য কোনো কিছু পারে না, অন্য কোনো কিছুতে তার আগ্রহ নাই, এটা অ্যাপ্লিকেশন দেখলেই বোঝা যায়। তার এসে এর কাজটা বেসিক্যালি সেটাই, এসে লিখতে বলে কেন বা মানে ডিফাইন ইয়োরসেলফ এটার মানে কি, এই কথাগুলো বলতে গেলে অটোমেটিক্যালি বলতে হবে যে তারা কি কি বিষয়ে ইন্টারেস্টেড, তারা প্যাশন খুঁজে কোন সে মানে অ্যাপ্লিক্যান্ট কোন বিষয়ে প্যাশনেট, সে এটা অঙ্কে প্যাশনেট হতে পারে, নাচ বা গানে প্যাশনেট হতে পারে, যে কোনো বিষয়ে প্যাশনেট হতে পারে। তারা প্রত্যেক বছর 1-2 হাজার বা আরো বেশি করে এক একজন অ্যাপ্লিকেশন দেখে। তো তারা অ্যাপ্লিকেশনটা দেখলেই বুঝে যে কোনটা সত্য কোনটা মিথ্যা বা কোন বিষয়ে অ্যাপ্লিক্যান্ট প্যাশনেট। তো বেসিক্যালি যে কোনো বিষয়ে প্যাশনেট হয়ে ওই বিষয়ে ভালো হতে হবে পড়াশোনার বাইরে, তাহলে মানে অনেকখানি এগিয়ে যাওয়া যায় অ্যাপ্লিকেশন প্রসেসে। তো হ্যাঁ, এটা যা বললাম যে এইচএসসি এ লেভেল ভালো করলেই যে এনশিওর হবে ব্যাপারটা তা না। আরেকটা যেটা এটা অলরেডি মোটামুটি বলেই হয়েছে যে হোয়াট ডিফাইন্স ইউ, এই কথাটার মানে কি। এটা অনেকে ভাবে এসে লিখতে গিয়ে অনেক একটা কমন ই হলো মানে এই এসে ক্যাটাগরিকে বলে বিগ গেম এসে। বিগ গেম এসে কি, অনেকে এরকম বলে হ্যাঁ আমি প্রথমে কথার কথা ধরলাম ম্যাথ অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন হতে চেয়েছি, ম্যাথ অলিম্পিয়াডে প্রাইজ পেতে চেয়েছি, আমি প্রথমবার পরীক্ষা দিলাম, পেলাম না, তারপরের বছর আমি অনেক প্র্যাকটিস করলাম, সারাদিন রাত প্র্যাকটিস করলাম, তারপরের বছর প্রাইজ পেলাম। এটা সে কি বলতে চায়, সে বলতে চায় যে হ্যাঁ সে অনেক হার্ড ওয়ার্ক করতে পারে, সে হার্ড ওয়ার্ক করে কিছু অ্যাচিভ করতে পারে। কিন্তু এই রকম এসে খুবই কমন। আমার ধারণা 1000টা এসে যদি কেউ স্যাম্পল করে নেয়, তার মধ্যে হয়তো 500টা বা 400টা এসে এরকম ক্যাটাগরি হবে যে আমি প্রথমে পাই নাই, তারপর চেষ্টা করেছি, তারপর এটা পেয়েছি। তো এরকম দেখলে একটা মানে ভালো ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয় না। তারা এক বছরে হয়তো 100-200 এসে পড়ে, 100-200 অ্যাপ্লিকেশন দেখে। তো এসে এমন হতে হবে যে আমি সারাদিন কথার কথা ধরলাম 500টা অ্যাপ্লিকেন্টের এসে পড়লাম, সারাদিন শেষে আমি যখন বাসায় যাবো তখন আমার হয়তো 5টা অ্যাপ্লিকেন্টের কথা মনে হবে যে হ্যাঁ এই 5টা ছেলে বা 5টা মেয়ে তারা তাদের লাইফের এই স্টোরিটা বলেছিল, এবং এটা আমি এই যে 500টা বা 600টা অ্যাপ্লিকেশন পুরাটা এসে পড়ার পর আমার দিন শেষে এগুলো মনে আছে। এরকম এসে হলে বলা যায় যে এক ধাক্কায় টপ মানে কনসিডারেশনের মধ্যে ঢোকা যাবে। তো এরকম এসে হতে হবে। আমি যা করেছিলাম, আমি একদম ভাবা শুরু করেছিলাম যে আমি ছোটবেলাতে মানে কি কি করেছি, প্রত্যেকটা ছোট ছোট ইভেন্ট মানে আমি নোট করে রেখে মানে নোট মানে টুকে রেখেছিলাম যে হ্যাঁ এটা একটা আইডিয়া হতে পারে, এই এই আমার লাইফে এই স্টেজে আমার ফিলোসফি বা আমার চিন্তা ভাবনা হয়তো এরকম চেঞ্জ হয়েছে, বা এই ঘটনার কারণে আমার লাইফে এটা হচ্ছে। এরকম ভাবে এরকম নোট করে রাখলে বা এরকম চিন্তা ভাবনা করলে হয়তো 2 মাস বা 3 মাস পর খুব ভালো একটা এসে আইডিয়া বের হবে। তো এসে লেখা এমন না যে আমি 1 সপ্তাহ সময় আছে
5টা এসে মানে ধুমধাম লিখে ফেললাম, তাহলে ওই এসে কখনোই ভালো হবে না। এসে যতখানি নিজের ব্যাপারে মানে বিশ্লেষণ করা যায়, ক্রিটিক্যালি মানে লেখা যায় যে আমি এটা করেছি এই কারণে করেছি এবং এই ঘটনার কারণে আমার লাইফে এরকম হয়েছে, এভাবে লিখতে হবে। তো এরকম যত গভীর ঢোকা যায় ততই ভালো, আর ততই তাহলে কোশ্চেনটার উত্তর হবে, মানে আমার লাইফের মিনিং কি এরকম কোশ্চেন অ্যান্সার হয়তো পাওয়া যাবে এবং এইরকম অ্যান্সারই তারা খুঁজে। আচ্ছা, আরেকটা হলো একটা অ্যাপ্লিক্যান্টের মধ্যে তারা কি খুঁজে, কোনো বিশেষ কোনো রিকোয়ারমেন্ট নাই যে হ্যাঁ অমুক টাইপের এই ছেলেটার ম্যাথে ভালো হতে হবে বা ফিজিক্সে ভালো হতে হবে বা পড়াশোনায় ভালো হতে হবে, এরকম কোনো বিষয় ইউএসএ তে সাধারণত অ্যাপ্লিকেশন এভাবে জাজ করা হয় না। কেউ যদি গানে খুব ভালো হয়, খুব ভালো মানে সে বাংলাদেশে হয়তো টপ গানের কন্টেস্ট গুলোতে চ্যাম্পিয়ন, বা সে বাংলাদেশে খুব ভালো গায়ক বা গায়িকা হচ্ছে বা নাচে খুব ভালো, ইন্টারন্যাশনালি রিকগনাইজ বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হচ্ছে বা সেকেন্ড হচ্ছে প্রাইজ পাচ্ছে হোয়াটএভার, আর পড়াশোনা হয়তো মিডিওকর। মিডিওকর বলতে মানে একদম ফেল করাটাই হবে না অবশ্যই, কিন্তু মানে ভালো, খুব ভালো না বাট ভালো, সেক্ষেত্রে তাকে নিবে। কারণ হলো আমেরিকার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অনেক রকম প্রোগ্রাম আছে, অনেক রকম অর্গানাইজেশন আছে, অনেক ক্লাব আছে এবং প্রত্যেকটা ক্লাব বা অর্গানাইজেশনের জন্য তাদের লোক লাগবে। কারণ তার কথার কথা তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মোটামুটি ইন্ডিয়ান ক্লাব আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বলে, মানে বাংলাদেশ ক্লাসিক্যাল মিউজিক এভাবে হয়তো বলে না, যাই হোক ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বলে। আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ওই ক্লাবটা বা ওই অর্গানাইজেশনটা চালাইতে হলে তাদেরকে তো এই গানটা পারে এরকম লোক লাগবে। তখন তারা কিভাবে খুঁজে, তখন দেখে যে ইন্ডিয়া বাংলাদেশ বা এই এরিয়া থেকে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে কারা কারা ভালো গান পারে এবং কারা কারা খুব ভালো গান পায়, ওটা দেখে তারা এরকম হয়তো মানে অনেকটা কোটা টাইপই বলা যায় যে এরকম আমার এই বছরে আমার সিঙ্গার কোনে গিয়েছে, আমার একজন এরকম ক্লাসিক্যাল গান ভালো পারে এরকম লাগবে। এরকম প্রত্যেকটা আরো খেলাধুলা সবকিছু মিলে হলো এরকম তাদের মাথায় থাকে যে হ্যাঁ এই ছেলেটা যদি আমার ইউনিভার্সিটিতে আসে বা মেয়েটা যদি ইউনিভার্সিটিতে আসে তাহলে ইউনিভার্সিটিকে এভাবে কন্ট্রিবিউট করতে পারবে। তো এজন্য বলছি যে কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নাই, যে কোনো ট্যালেন্ট যে কোনো বিষয়ে প্যাশনেট হলে ওটা যদি ঠিকমতো এক্সপ্রেস করা যায় সেটাই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসকে মানে একটা অন্যরকম মানে স্ট্রেংথ দিবে। তো এটা ভাবার কোনো দরকার না যে হ্যাঁ এই স্পেসিফিক কোনো কিছু করতে হবে বা এটা করলে হয়তো অ্যাপ্লিকেশন ভালো দেখাবে বা চান্স পাওয়ার রেট বা প্রবাবিলিটি বাড়বে, এরকম কোনো কনসেপ্ট নাই। যে কোনো বিষয় ভালো হলেই হবে, যা আমার যেটা ভালো লাগে সেটাতে খুব বেশি মানে যতখানি ভালো হওয়া পসিবল সেটা হতে পারলে অনেকখানি এগিয়ে যাওয়া যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো কোন কোন ইউনিভার্সিটি ফিনান্সিয়াল এইড দেয় বা স্কলারশিপ দেয়। মোটামুটি সব বড় ইউনিভার্সিটি খুব ভালো স্কলারশিপ বা ফিনান্সিয়াল এইড দেয়। আগেই যা বলেছিলাম যে 190 থেকে 100% এর মতো ফিনান্সিয়াল এইড দেয়। আর সাইজে ছোট বা মিডিয়াম বা একটু ছোট ইউনিভার্সিটি গুলা সব সময় হয়তো অত বড় ফিনান্সিয়াল এইড বা স্কলারশিপ দেয় না। তো এইসব ইনফরমেশন পাওয়ার একমাত্র উপায় হলো মানে ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলা ঠিকমতো থাকা। আর আরেকটা ব্যাপার, ইউএসএ তে অ্যাপ্লাই করতে হলে প্রথমে শিখতে হবে গুগল কিভাবে ইউজ করতে হয়। অনেকে বলেন যে হ্যাঁ টোফেল কোথায় রেজিস্ট্রেশন করব, স্যাট রেজিস্ট্রেশন কোথায় করব, এসওপি এক্সাম্পল কেউ দিতে পারবে কিনা, অথবা ওয়ার্ডের বই কই পাবো, এরকম অনেক কোশ্চেন যেটা গুগলে সার্চ দিতে 1 সেকেন্ড লাগবে, মানে 2 সেকেন্ড 3 সেকেন্ড বা এরকম। কারণ আমি যদি একটা বেসিক ইনফরমেশন বের করতে না পারি নিজে, তাহলে মানে আমি কিভাবে অ্যাপ্লাই করব? কারণ পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে অনেক ছোটখাটো ইনফরমেশন আছে, আমি কয়টা জিনিস মানুষকে জিজ্ঞেস করব? গুগলে সবকিছু আছে বা প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে সব ইনফরমেশন আছে যে মিনিমাম টোফেল স্কোর কত বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে স্কোর পাঠাতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা যে কোনো গ্রুপ মানে হায়ার স্টাডিজ রিলেটেড গ্রুপ ওপেন করে এই ব্যাপারটা খুব মানে ভালো মতো দেখা যায় যে নিজে কখনো গুগলে সার্চ না দিয়ে কথা নাই বার্তা নাই গ্রুপে পড়তে রয়েছে হ্যাঁ আমি এটা রেজিস্ট্রেশন কই করব, এটা করব কি করব এরকম। তো আমি মানে এটা স্পেসিফিক্যালি মানে গুরুত্ব দিব যে গুগল ইউজ করা শিখতে হবে। গুগল ইউজ করতে না পারলে
আমি বলবো যে অ্যাপ্লাই করারই দরকার নেই, কারণ অ্যাপ্লাই করার মানে পুরো প্রসেসটা সার্ভাইভ করতে পারবে না সে। তো মানে লার্ন হাউ টু ইউজ গুগল। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো নিড ব্লাইন্ড আর নিড বেসড অ্যাডমিশন প্রসেস। তো কিছুই নিড ব্লাইন্ড বলতে কি বোঝায়? নিড ব্লাইন্ড হলো যে আমি অ্যাপ্লাই করার সময় আমি যদি স্কলারশিপ চাই, তাহলে তারা যখন অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে তখন তারা প্রথমে মাথায় আনবে না যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা ফিনান্সিয়াল এইড বা স্কলারশিপ পেয়েছে। তারা প্রথমে দেখবে যে হ্যাঁ আমার ইউনিভার্সিটিতে এই ছেলে বা মেয়েটা চান্স পাওয়ার যোগ্য কিনা। যদি এই ছেলে বা মেয়ে চান্স পায়, তাহলে তাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার যে ফিনান্সিয়াল এইডের অ্যাপ্লিকেশন, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী পুরো স্কলারশিপ বা ফিনান্সিয়াল এইড দেওয়া হবে। তার মানে ব্যাপারটা হলো যে তাকে চান্স দিব কি দিব না, এই ডিসিশন নেওয়ার আগে আমি ব্যাপারটা মাথায় আনবো না যে ও টাকা চেয়েছে কিনা। এটা হলো নিড ব্লাইন্ড সিস্টেম। আরেকটা হলো সিস্টেম হলো নিড বেসড অ্যাডমিশন প্রসেস। তো এটা হলো যে আমি অ্যাপ্লিকেশন দেখার সময় মাথায় রাখবো যে এই ছেলে বা মেয়েটা ফিনান্সিয়াল এইড বা স্কলারশিপ চেয়েছে কিনা। যদি স্কলারশিপ চায়, তাহলে আমি তাকে অন্য একটা ক্যাটাগরিতে রেখে তারপরে হলো ডিসিশন নিব। সাধারণত নরমালি নিড বেসড ইউনিভার্সিটি গুলাতে কম্পিটিশন আরো অনেক হার্ড হয়ে যায়, কারণ ইন্টারন্যাশনাল অনেক অ্যাপ্লিক্যান্ট থাকে যারা নিজেদের টাকা দিয়ে পড়তে চায়, যারা ইন্ডিয়া বা অন্য দেশে অনেক বড় ফ্যামিলি থেকে হয়তো কি অ্যাপ্লাই করলো, তারা নিজেরাও ভালো স্টুডেন্ট বা তাদের ফ্যামিলিও বড়, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ হলো যারা অ্যাপ্লিকেশন মানে স্কলারশিপ যাবে তারাই পুরো অন্য একটা ক্যাটাগরি বা পুলে চলে যাবে অ্যাপ্লিকেশনে। সো নিড বেসডে এটা একটা সমস্যা, কিন্তু নিড বেসডে অ্যাপ্লাই না করে উপায় নেই, কারণ নিড ব্লাইন্ড ইউনিভার্সিটি আমেরিকাতে হয়তো আন্ডারগ্রেড লেভেলে আছে 8টা থেকে 9টা বা 10টা খুব বড়তে। তো বাকিগুলা মোটামুটি মানে নিড বেসড করে। আর নিড ব্লাইন্ড যেগুলা সেগুলা সবগুলা হলো আইভি লিগ বা বড় বড় ইউনিভার্সিটি। আইভি লিগ মোটামুটি সবগুলা নিড ব্লাইন্ড, আর হলো আরো কয়েকটা এমআইটি বা ক্যালটেকটা যায় না, এমআইটি নিড ব্লাইন্ড, এরকম হাতে গোনা আরো কিছু ইউনিভার্সিটি আছে যারা নিড ব্লাইন্ড। কিন্তু ম্যাক্সিমাম বড় মিড লেভেল স্কুল ইউনিভার্সিটি গুলা নিড বেস। তো নিড বেস ইউনিভার্সিটি অ্যাপ্লাই না করে আসলে উপায় নেই, কারণ হলো খালি আইভি লিগ অ্যাপ্লাই করা কখনোই ভালো স্ট্র্যাটেজি না। সবসময় মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি যতই ভালো ক্যান্ডিডেট হই না কেন, আমি যদি 12টা স্কুলে অ্যাপ্লাই করি তাহলে 5টা খুব হাই লেভেল টার্গেট, হার্ভার্ড, এমআইটি বা এরকম কথা বললাম, স্ট্যানফোর্ড এরকম টার্গেট করলাম, তারপরে হয়তো মাঝে মাঝে আরো কিছু টার্গেট করলাম, আর তারপর সবসময় সেফটি কিছু স্কুল। আমি যদি খালি আইভি লিগ বা বড় টপ 10টা বা 15টা স্কুলে অ্যাপ্লাই করি আর কিছু চান্স না পাই, তাহলে মানে সবকিছু মাঠে মারা পড়লো। আচ্ছা, আরেকটা বিষয় রিসেন্টলি খুব মানে সবাই জিজ্ঞেস করে যে আমেরিকায় ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কি ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড এগুলা কি করতেই হবে কিনা, আমি যদি ম্যাথ অলিম্পিয়াড না করে থাকি তাহলে কি আমি চান্স পাবো না, বা আমি কি কোনো ডিসঅ্যাডভান্টেজে পড়লাম কিনা। এটার সোজাসাপটা উত্তর হলো ম্যাথ অলিম্পিয়াড এই গোল্ড পাওয়া পাবলিক মানে ছেলে বা মেয়েকেও তারা রিজেক্ট করে অন্য দেশে। বাংলাদেশে এখনো সিলভারে, কিন্তু মানে বাংলাদেশেও যারা ম্যাথ অলিম্পিয়াডে গিয়েছে তাদের অনেকেই রিজেক্ট করেছে বা ফিজিক্স অলিম্পিয়াডে। সো ম্যাথ অলিম্পিয়াড বা ফিজিক্স অলিম্পিয়াড আলটিমেট কোনো কিছু না। আরেকটা ব্যাপার হলো ম্যাথ অলিম্পিয়াড বা ফিজিক্স অলিম্পিয়াড এর বাইরেও অনেক অনেক ছেলে বা মেয়ে প্রত্যেক বছর আমেরিকার ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে আন্ডারগ্রেডে ভালো ভালো জায়গায় অনেকেই যায়, তার মধ্যে প্রত্যেক বছর ম্যাথ অলিম্পিয়াডে কয়টা ছেলে বা মেয়ে যায়? 5টা বা 6টা, অ্যাপ্লাই করে হয়তো 3 থেকে 4। তাহলে কি বাকিরা কি ম্যাথ অলিম্পিয়াড করে? তারা তো করে না। তারা কিভাবে চান্স পেলো? তারা কিভাবে চান্স পেল? তারা হয়তো সোশ্যাল ওয়ার্ক করেছে, তারা হয়তো তাদের কোনো অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, তাদের হয়তো আমার পরিচিত একটা ছেলে ফ্রেন্ড আছে, ও খুবই ভালো আর্ট পারে, আর্টে মানে পুরো ওয়ার্ল্ডে অনেকগুলা অ্যাওয়ার্ড পেয়েছে, সে ইউনিভার্সিটি অফ শিকাগোতে পড়ে। তারপর আমার আরেকটা ফ্রেন্ড আছে যে এমআইটি তে পড়েছে, আপু, সে বিআইএলসি নামে একটা অর্গানাইজেশন আছে যেটা সোশ্যাল ওয়ার্ক করে, বাংলাদেশ ইউথ লিডারশিপ সামথিং। তো এরকম যে যে কোনো কিছু যে যে বিষয়ে
আপনারা প্যাশনেট সেই একটা বিষয় নিয়ে লেগে থাকলেই হলো। ম্যাথ অলিম্পিয়াড বা ফিজিক্স অলিম্পিয়াড না করলে আমি চান্স পাবো না এরকম কোনো কথা নেই। আমি সামহাও ম্যাথ অলিম্পিয়াডের সাথে যুক্ত ছিলাম, কারণ এই না যে আমি অন্য কিছু না করলে মানে ম্যাথ অলিম্পিয়াড না করলে চান্স পেতাম না। ম্যাথ অলিম্পিয়াড অবশ্যই অনেক হেল্প করেছে, কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের বাইরে অনেক কিছু আছে যেটাতে ভালো করে ভালো 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 বলতে আমি বলছি একদম টপ ইউনিভার্সিটি গুলোতে চান্স পাওয়া পসিবল। তো এই মিসকনসেপশন থেকে মানে সরে যেতে হবে। আরেকটা ব্যাপার, যেরকম হায়ার স্টাডিজ গ্রুপে হয়তো কেউ বলছিল যে হ্যাঁ ভাই আমি এমআইটি তে পড়তে চাই, হয়তো একটা কলেজে স্টুডেন্ট কি হলো, অনেকেই কমেন্ট করে যে ম্যাথ অলিম্পিয়াড করো। এটা খুবই খুবই বাজে রকমের একটা কমেন্ট। কারণ হলো ম্যাথ অলিম্পিয়াডের উদ্দেশ্য মোটেও তা না। ম্যাথ অলিম্পিয়াডের উদ্দেশ্য বাইরের ছেলে মেয়ে পাঠানো। ম্যাথ অলিম্পিয়াডের উদ্দেশ্য হলো বাংলাদেশে মানে ম্যাথের কোয়ালিটি বাড়ানো এবং ছাত্রদের বা ছাত্রীদের মধ্যে ম্যাথের ইন্টারেস্ট বাড়ানো। আর আমরা যদি এভাবে যদি প্রচার করি যে হ্যাঁ তুমি এমআইটি বা স্ট্যানফোর্ড ক্যালটেক হার্ভার্ডে পড়তে চাও, ম্যাথ অলিম্পিয়াডে যাও, তাহলে ম্যাথে যারা ট্রুলি ইন্টারেস্টেড এরকম ছেলে বা মেয়ে পাওয়া যাবে না, এবং এটা একটা আনহেলদি সিচুয়েশন। তাই আমি বলবো যে যারা এরকম গ্রুপে এরকম কমেন্ট করে বা মানে আপনাদের কারো যদি পরিচিত এরকম কমেন্ট বা এরকম ধারণা পোষণ করে, এই ধারণা থেকে মানে সরিয়ে আনার চেষ্টা করেন। এটা মানে ফিউচার হিসাব করলে এটা মোটেও ভালো না। ম্যাথ অলিম্পিয়াডের পুরো উদ্দেশ্যটা এটা নষ্ট করবে এরকম মেন্টালিটি। এবং এর অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা এটার ক্ষেত্রে প্রেসার দেয় যে হ্যাঁ ম্যাথ অলিম্পিয়াডে যাও, তোমার দেখো পেপারে এরকম ছেলে বা মেয়েদের ছবি দিচ্ছে ওরা ম্যাথ অলিম্পিয়াড করে এরকম জায়গায় গেছে, তোমাকে ম্যাথ অলিম্পিয়াড করতে হবে। এভাবে জোর দিয়ে ম্যাথ করানো যায় না। তো আমি বলবো যে প্লিজ এই বিষয়ে যদি কারো মিসকনসেপশন থাকে তাহলে এটা দূর করতে, আর পরিচিতদেরও দূর করতে, এই আর কি। আর এখন মানে আমাকে যে কোনো বিষয়ে কোশ্চেন করলে হবে, মানে আমার যা যা বলার মোটামুটি শেষ। আমাকে অ্যাডমিশন প্রসেস সম্পর্কেও যে কেউ কোশ্চেন করতে পারে। আমার আন্ডারগ্র্যাজুয়েট লাইফ স্ট্যানফোর্ড, এটা নিয়েও কোশ্চেন করা যায়। একাডেমিক ইন্টারেস্ট ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কারো কোশ্চেন থাকলে, কিভাবে মেজর পিক করা যায় বা এরকম যে কোনো কিছু আমি আরো কোশ্চেন আছে? আচ্ছা কারো কোশ্চেন আছে কি? আপনি যে বলেছেন যে এই মানে সেকেন্ড ইয়ারে থাকার পরে মানে আগে পরীক্ষা দেওয়ার আগে এটা অ্যাপ্লাই করতে বা তখন তো বেসটা লাগবে না বাকি যাওয়ার। আচ্ছা তখন এই ক্ষেত্রে যেটা করে মানে আগে অ্যাপ্লাই করলে তখন তারা হলো বলে যে কলেজের টিচারের কাছ থেকে একটা লেখা চায় যে হ্যাঁ এই স্টুডেন্টটা এইচএসসি তে অ্যাপ্লাই এইচএসসি দেওয়ার পর তার গ্রেড কি রকম হতে পারে, এক্সপেক্টেড জিপিএ কি বা গ্রেড। সো এটা লিখে পাঠাবে। তারপরে যখন আপনার এইচএসসি রেজাল্ট হয়ে যাবে তখন হলো আপনাকে সেই এইচএসসি ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে। কথায় কথা ধরলেন যে ধরা হলো যে আপনি এভাবে আগের বছর অ্যাপ্লাই করেছেন, আপনার টিচার স্যার বললেন যে হ্যাঁ এই মেয়ে বা এই ছেলে জিপিএ 5 পাবে অল সাবজেক্ট, আপনি চান্স পেলেন একটা ইউনিভার্সিটিতে, কিন্তু দেখা গেল বাস্তবে আপনি 4 পেলেন পরে, সেক্ষেত্রে তারা অ্যাডমিশনটা ক্যান্সেল করার মানে ক্ষমতা রাখে। সরি এটাই আর কি। আর যে ফিনান্সিয়াল এইড সেটা কি মানে আমার লিভিং কস্ট সহ ওরকম বা অনলি আমার টিউশন ফি ওয়েভার এরকম? নরমালি মোটামুটি সব ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ আমেরিকার এক্সপেন্সিভ এরিয়াগুলো বা বড় বড় ইউনিভার্সিটিগুলোতে সাধারণত দেখা যায় যে বছরের কস্ট হলো এভারেজ $60,000। তো তারা $60,000 মধ্যে থাকা খাওয়া বই টিউশন সবকিছুই পারে। এমনকি বাংলাদেশ আপনি বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশে যাওয়া আসাও মানে প্লেন ফেয়ারও অনেক সময় দেয়। পুরো খরচটা নিয়ে ফিনান্সিয়াল এইড। তো খালি টিউশন না ব্যাপারটা, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বিশেষ করে মানে প্রথম 20টা বা 30টা ইউনিভার্সিটি সবগুলো এই প্রসেস ফলো করে, পুরো প্যাকেজ একটা। আর কোনো কোশ্চেন? জি আপনি হাত তুলেছিলেন। ফাইন্যান্সিয়াল এইড হার্ম করার ব্যাপারে আপনি বলছিলেন যে তারা ফাইন্যান্সিয়াল অবস্থাটা এক্ষেত্রে আমরা কি অবস্থা কি দেখে অ্যাকচুয়ালি ফরেন হিসেবে বাংলাদেশের যে অবস্থাটা বুঝে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি আমার বাবা ব্যাংকে চাকরি করে, তো
ওনারা কিভাবে পারসিভ করে? আচ্ছা, প্রথম কথা হলো তারা ট্যাক্স বা আপনার ফ্যামিলি অ্যাসেট ইনফরমেশনের ডকুমেন্টগুলো চাপে। আর হলো আরো একটা ওদের ফিনান্সিয়াল এইডের অ্যাপ্লিকেশন আছে, ওখানে অনেক মানে অ্যাটলিস্ট আমার যতদূর মনে পড়ে 50 থেকে 60টা ডিফারেন্ট কোশ্চেন আছে, যে বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, এরকম বাসায় সার্ভেন্ট আছে কিনা, এরকম কোশ্চেনও করে। বা ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট কতজন, ভাই বোনের পড়াশোনার খরচ আছে কিনা, এরকম হাজার হাজার কোশ্চেন। এগুলা প্লাস হলো লিকুইড টাকা, অ্যাসেটের। কেমব্রিজ ইউনিভার্সিটি